রাতের সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আসাদ সরকার পতনের 1 বছর আজ দেশটিতে নিরাপত্তা রাজনীতি সহ বেশ কিছু ক্ষেত্রে সফলতা এসেছে বলে দাবি করেছেন পর্যবেক্ষকরা। নাটকীয়ভাবে পাল্টে গেছে পররাষ্ট্রনীতিও। তবে বিশ্লেষকরা বলছেন যুদ্ধবিধ্বস্ত দেশটি এখনও গভীর সংকটে রয়েছে। দারিদ্র্যের কষাঘাতে আটকা মানুষের জীবন। পুনর্গঠনে দরকার 250 থেকে 400 বিলিয়ন ডলার। এদিকে সন্ত্রাসমুক্ত সিরিয়া গড়তে দামেস্কের পাশে থাকতে আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। ভোটের আগ মুহূর্তে আবারও জান্তা বাহিনীর নৃশংসতা। সাংহাইয়ের একটি দোকানে ফুটবল খেলা দেখার সময় জান্তার বিমান হামলায় নিহত হয়েছেন অন্তত 18 জন গ্রামবাসী। বিদ্রোহী গোষ্ঠীগুলোকে শেষ না করা পর্যন্ত সেনারা ক্ষান্ত হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জান্তা প্রধান মিন অং হ্লাইং। এলটিএস পরীক্ষায় ভুল নম্বর দেওয়ার ঘটনায় নতুন করে প্রশ্ন উঠেছে যুক্তরাজ্যের অভিবাসন ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ জানায় প্রায় 78,000 পরীক্ষার্থী পর্যাপ্ত নম্বর পেতে ব্যর্থ হলেও পেয়েছেন ভিসা। যারা ভুল ফলের ভিত্তিতে ব্রিটেনে ঢুকেছেন তাদের বের করে দেওয়ার জন্য সরকারের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে। চীন, বাংলাদেশ, ভিয়েতনাম জুড়ে প্রশ্ন ফাঁস ও প্রতারণার অভিযোগও যুক্ত করেছেন নতুন সংকট। জালিয়াতির কারণে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এখন বাংলাদেশ ও পাকিস্তান থেকে নতুন ছাত্র ভর্তি স্থগিত করেছে। সংঘাতে উত্তপ্ত এশিয়ার দুই দেশ থাইল্যান্ড, কম্বোডিয়া। মঙ্গলবার সকালে নতুন করে হামলায় এক থাই সেনা নিহত হয়েছেন। পাল্টা আঘাতে কম্বোডিয়ার 2 বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। দুদেশের মধ্যকার চলমান সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। এবার শুনবেন বিস্তারিত। আসাদ সরকারের পতনের 1 বছর পূর্তিতে আনন্দে মেতে ওঠে সিরিয়াবাসী। দামেস্কের উমাইদ চত্বরে পতাকা হাতে আনন্দ উল্লাস করে সব বয়সী মানুষ। গেল 1 বছরে সিরিয়ায় বেশ কিছু ইতিবাচক পরিবর্তন এসেছে। পর্যবেক্ষকরা বলছেন যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় নিরাপত্তা, রাজনীতি সহ বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন এসেছে। নাটকীয়ভাবে বদলে গেছে পররাষ্ট্রনীতি, যার সবচেয়ে বড় উদাহরণ অন্তর্বর্তী সরকার প্রধান সারার যুক্তরাষ্ট্র সফর। কানাডাও সম্প্রতি সন্ত্রাসী দেশের তালিকা থেকে সিরিয়ার নাম বাদ দিয়েছে। দামেস্কে দূতাবাস খুলছে বিভিন্ন দেশ। সিরিয়াকে স্থিতিশীল সন্ত্রাসমুক্ত গড়ে তুলতে সারা প্রশাসনের নানা উদ্যোগ বিশ্বমঞ্চে নজর কাটছে। সিরিয়ার জনগণের সাহস আর প্রতিরোধের প্রশংসা করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। দেশটির পাশে থাকতে আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। যদিও গভীর সংকটের কথাও বলছেন কেউ কেউ। পর্যবেক্ষকদের মতে কুর্দি ও দ্রুজ গোষ্ঠীর সঙ্গে সারা সরকারের সংঘর্ষ অব্যাহত আছে। যুদ্ধাপরাধী ও নিখোঁজদের খোঁজে গঠিত কমিশনের কাজ এগোলেও কেন্দ্রীয় সমর্থনের অভাবে গতি কম। এছাড়া ধ্বংসস্তূপ, বিদ্যুৎ ও পানি সংকটে জর্জরিত লাখ লাখ সিরিয়াবাসী। হাসপাতাল, স্কুলগুলোর অবস্থা শোচনীয়। পরিসংখ্যান বলছে দেশটি পুনর্গঠনে দরকার 250 থেকে 400 বিলিয়ন ডলার। এর মধ্যেই স্যাটেলাইট বিশ্লেষণে দেখা গেছে কিছু অঞ্চলে বিদ্যুৎ উৎপাদন বাড়ছে, পুনর্নির্মাণ হয়েছে 123টি স্কুল। কিন্তু বেকারত্ব ও দারিদ্র্য এখনও চরমে। সব মিলিয়ে সিরিয়া দাঁড়িয়ে আছে এক জটিল সন্ধিক্ষণে। গত বছর 8 ডিসেম্বর বিক্ষোভের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান বাশার আল আসাদ। এর মধ্য দিয়ে দেশটিতে দীর্ঘ 54 বছর ধরে আসাদ পরিবারের শাসনের অবসান ঘটে। আগাই অঞ্চলের তাবাইনের মায়াকান গ্রামে ফুটবল ম্যাচ দেখতে জড়ো হয়েছিল স্থানীয়রা। রোববার স্থানীয় সময় রাত 8টার পরপরই বিমান হামলা চালায় জান্তা বাহিনী। 2টি বোমায় মুহূর্তেই ধ্বংস হয় চায়ের দোকান। নিহত হন শিশুসহ বেশ কয়েকজন। গ্রামবাসী জানায় এলাকায় কোনো লড়াই চলছিল না, তবুও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার নামে নির্বাচনের আগে জান্তা বাহিনীর হামলা বাড়ছে। চা দোকানের পাশাপাশি 20টির বেশি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে বহু পরিবার গ্রাম ছেড়েছে। যারা আছে তারা বাধ্য হয়ে মাটির নিচে তৈরি করছে আশ্রয় কেন্দ্র। এই হামলার মধ্যেই সেনাপ্রধান মিন অং হ্লাইং ঘোষণা করেছেন বিদ্রোহী গোষ্ঠী না মুছে গেলে সেনাবাহিনী রাজনীতি ছাড়বে না। 2008 সালের সংবিধান 25% আসন সেনাদের জন্য স্থায়ী করেছে উল্লেখ করে তিনি ভোটারদের আহ্বান জানিয়েছেন সেনাবান্ধব প্রার্থীদের সমর্থনে। বিশ্লেষকদের মতে এই অবস্থায় ডিসেম্বরের শেষ দিকে শুরু হওয়া নির্বাচনী প্রক্রিয়া গণতন্ত্র নয়, সামরিক আধিপত্যই আরও শক্তিশালী হবে। দেশটি নির্বাসিত গণতন্ত্রপন্থীরা বলছেন চলমান গৃহযুদ্ধের মধ্যে এই ভোট শুধুই বৈধতার নাটক। বাস্তবে জনগণের জীবনের নিরাপত্তাই সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। বিশ্বের অন্যতম জনপ্রিয় ইংরেজি দক্ষতা পরীক্ষা IELTS
প্রতি বছর প্রায় ৩৬ লাখ মানুষ এই পরীক্ষা দেয়। এবার এই পরীক্ষা নিয়ে সামনে এলো বড় ধরনের কেলেঙ্কারি। ভুল মার্কিং, জালিয়াতি আর প্রশ্ন ফাঁস সব মিলিয়ে ঝুঁকিতে পড়েছে যুক্তরাজ্যের ভিসা ব্যবস্থাপনা। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ এক প্রতিবেদনে জানায় ২০২৩ সালের আগস্ট থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত ব্রিটিশ কাউন্সিল পরিচালিত পরীক্ষার প্রায় ৮০,০০০ ফল ভুল এসেছে। প্রযুক্তিগত ত্রুটির ফলে লিসেনিং ও রিডিং অংশের ভুল মূল্যায়নের কারণে বহু পরীক্ষার্থী অতিরিক্ত নম্বর পেয়েছেন। মাত্র কয়েক সপ্তাহ আগে এই সমস্যা ধরা পড়ে, আর সেই দীর্ঘ ব্যবধানে অনেকে ভিসা পেয়ে বৈধভাবে ব্রিটেনে প্রবেশ করেছেন। ব্রিটিশ বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চ টিউশন ফি দাতা বিদেশি শিক্ষার্থীদের ইংরেজি দুর্বলতা উপেক্ষার অভিযোগ পুরনো। কিছু প্রভাষক বলছেন ৭০% বিদেশি ছাত্র বা কর্মী পর্যাপ্ত ইংরেজি জানেন না। ন্যাশনাল হেলথ সার্ভিস বা NHS এর পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ। কিছু সেবাকর্মীর দুর্বল ভাষা জ্ঞান রোগীর নিরাপত্তাকে সরাসরি হুমকিতে ফেলছে বলেও আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। এদিকে বাংলাদেশ, চীন ও ভিয়েতনামে IELTS প্রশ্ন ফাঁসের প্রমাণ মিলেছে। ভিয়েতনামে ব্রিটিশ কাউন্সিল হঠাৎ পরীক্ষার ব্যাকআপ সংস্করণ চালু করেছে, যা প্রশ্নপত্র ফাঁসের সম্ভাবনা নিয়ে জল্পনা উস্কে দিয়েছে। এই অবস্থায় কিছু ব্রিটিশ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ও পাকিস্তান থেকে শিক্ষার্থী ভর্তি স্থগিত করেছে, যা অভিবাসন ব্যবস্থার অপব্যবহার নিয়ে গভীর উদ্বেগের প্রতিফলন। দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ব্রিটেনে কনজারভেটিভ পার্টি দাবি তুলেছে ভুল ফলের ভিত্তিতে যারা ভিসা পেয়েছে তাদের দেশ ছাড়তে হবে। একই সময়ে ব্রিটিশ কাউন্সিল ১৯৭ মিলিয়ন পাউন্ডের ঋণ ও সম্ভাব্য ক্ষতিপূরণের মুখে আরও দুর্বল আর্থিক অবস্থায় রয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকেই উত্তেজনা ছড়িয়ে পড়ে থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তে। এদিনও পাল্টাপাল্টি হামলা চলে। সংঘাতে নতুন করে কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে দাবি করেছে নমপেন। গ্রামাঞ্চল হামলার লক্ষ্যবস্তু না বানাতে থাইল্যান্ডের প্রতি আহ্বান জানিয়েছেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত। চলমান বিবাদ শান্তিপূর্ণভাবে সমাধানেরও আহ্বান জানিয়েছেন তিনি। যদিও খোদ কম্বোডিয়ার বিরুদ্ধেই এমন অভিযোগ তুলেছে থাইল্যান্ড। সীমান্ত জুড়ে দেশটি সামরিক উপস্থিতি বাড়াচ্ছে বলেও দাবি করেছে ব্যাংকক। এদিনও নিজেদের সেনা নিহতের খবর জানায় থাইল্যান্ড। মঙ্গলবার কম্বোডিয়ান বাহিনী উপকূলীয় ত্রাত প্রদেশে অবৈধভাবে প্রবেশ করেছে উল্লেখ করে তাদের বিতাড়িত করতে অভিযান পরিচালনার কথা জানায় থাই সামরিক বাহিনী। এদিকে দুদেশের উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। মুখপাত্র দুজারিক জানান, উত্তেজনা নিরসনের পাশাপাশি দুই দেশকে শান্তি চুক্তিতে ফিরতে আহ্বান জানিয়েছেন মহাসচিব। থাইল্যান্ড কম্বোডিয়ার মধ্যকার ৮১৭ কিলোমিটার দীর্ঘ স্থল সীমান্তের বিভিন্ন অংশ নিয়ে অস্পষ্টতার কারণে শতাব্দীর বেশি সময় ধরে দুই দেশের মধ্যে বিরোধ চলমান। তবে নতুন করে সংঘাতের কারণে গত জুলাইয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া ৫ দিনের যুদ্ধবিরতি ভেঙে পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।